নমস্কার। বাজে কথা ছেঁড়া বার্তার জগৎ থেকে আমি হিমাদ্রি বন্দ্যোপাধ্যায় আর একবার আপনাদেরকে জানাই সুস্বাগতম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুস্থ থাকুন তাই কামনা করি। আপনাদেরকে কথাবার্তা চলাকালীন আমি শুরুতেই কথা দিয়েছিলাম যে এই কথাবার্তার মাঝে মাঝে একটি করে একটু অনন্য, একটু অভিনব কাহিনী আপনাদেরকে আমি শোনাব। আমি সেই প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করছি মাত্র, কারণ কথাবার্তা শুনতে শুনতে, জটিল জটিল বিষয় শুনতে শুনতে, বিতর্কিত বিষয় শুনে শুনে মাঝে মাঝে ক্লান্ত লাগে। তার মধ্যে যদি একটু অভিনব কাহিনী পাওয়া যায় তাহলে তা বেশ মনোরঞ্জন করে। আজকের কাহিনী আমি তাহলে শুরু করবো এক্ষুনি। এই কাহিনী আপনাদের আশা করি অভিনব লাগবে, অন্যরকম লাগবে। শুরু করছি। সেদিন তখন ভোর 6টা কি 6:15 একটি ট্যাক্সি এসে দাঁড়ালো বিপাশাদের বাড়ির সামনে। বিপাশা এই বাড়ির মেয়ে, একমাত্র মেয়ে। ট্যাক্সি থেকে নেমে ড্রাইভারের সাহায্য নিয়ে ডিকি থেকে লাল রঙের বড় ট্রলি ব্যাগটা টেনে বার করলো বিপাশা। তারপর সেটাকে টানতে টানতে বহু কষ্টে ও বাড়ির সামনে চলে এলো। গেট খুলতে গিয়ে দেখলো এবারই বিয়ের প্যান্ডেল এখনো খোলা হয়নি। মলিন হয়ে প্যান্ডেল দাঁড়িয়ে আছে। আর সেই প্যান্ডেলের মধ্যে বাইরে ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়ে আছে বিভিন্ন ফুল, বাসি পুরনো ফুল, যা থেকে এখনো পচা গন্ধ বেরোনো শুরু হয়নি, কিন্তু ফুলগুলো বিবর্ণ, পাংশু, শুকিয়ে যাচ্ছে। দৃশ্যটি দেখেই ওর অবাক লাগলো। গত 2 দিন আগের টাটকা সুন্দর আলংকারিক ফুল এখন আবর্জনায় পর্যবসিত হয়েছে। বিপাশা গেট ঠেলে ভেতরে ঢুকলো। মনে মনে এই ভাবতে ভাবতে ঢুকলো যে এইটাই স্বাভাবিক, এটাই সাধারণ। আর যেটা টাটকা আগামীকাল তা বাসি। সারা বাড়ি নিঝুম। বিপাশা জানতো নিঝুম থাকবে, কারণ গতকাল রাত্রে এবারের মানুষ বাড়িতেই ফিরেছে 2-2:30 নাগাদ। ফটো সেশন, হই হই কলরব করতে করতেই রাত অনেক হয়ে গিয়েছিল। তবু কলিং বেল টিপতেই হবে। যেই এসে দরজা খুলুক কলিং বেল টিপতেই হবে। ক্লান্ত অবসন্ন পায়ে বিপাশা এগিয়ে এসে কলিং বেলে চাপ দিল। 30 সেকেন্ড সময় অতিক্রম করেনি, দরজা খুলে দিল ওর একমাত্র বৌদি। বৌদি ওকে দেখেই একেবারে ভূত দেখার মতো চমকে উঠল। ভূত দেখাই মতো কথা, তার চেয়েও ভয়ঙ্কর কথা। 2 দিন আগে যে মেয়েটার বিয়ে হয়ে গেল, গতকাল রাত্রে গেছে ফুলশয্যা, সে যদি আজ ভোরে এসে বাড়ির কলিং বেল চেপে উস্কো ফুস্কো চুল, বিশ্বস্ত কাপড় চোপড়, কপালের সিঁদুর মুছে গেছে, হাতে তার বিয়েতে পাওয়া ট্রলি ব্যাগ, তাহলে সে দৃশ্য ভূত দেখার থেকে কম কিসে। বৌদি সবিস্ময়ে প্রশ্ন করল, তুমি এই সময় এখানে?
কি ব্যাপার, কি হয়েছে, তোমাকে এরকম দেখতে লাগছে কেন? ঝড়ে পড়া কোনো মানুষের মতন তোমার চেহারা। বিপাশা কষ্ট করে বলল, বৌদি ভেতরে তো ঢুকতে দাও, আগে তো ঢুকি, আমি দাঁড়াতে পারছি না, আমি ক্লান্ত। বৌদি ভুলে গিয়েছিল যে তখনই ওকে ভেতরে নিয়ে আসা উচিত, ওর চেহারা হয়েছে। বৌদি সঙ্গে সঙ্গে ওর হাতে ট্রলি ব্যাগ নিয়ে ওকে জড়িয়ে ধরে নিয়ে দরজা খুলে সামনে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসালো। তুমি বসো বসো, আমি তোমার জন্য জল আনি। বিপাশা বৌদির হাত ধরল। তুমিও তো কাল অনেক রাতে ফিরেছ, তুমি এত সকালে কেন উঠেছো? এখন তো ওঠার কথা নয়, কেউ তো ওঠেনি। বিপাশার বৌদি বলল, আমি উঠিনি, বাথরুম করতে উঠেছিলাম, ভাবলাম সকাল হলে সবাই তো চা করবে, আমি এই সময়টাই চাটা করে যদি ফ্লাস্কে ঢেলে রেখে দিই, সকালে উঠে সবাই রেডি চা পাবে, অসুবিধে হবে না। বিপাশা বলল, তুমি চা করেছো, আমাকে 1 কাপ চা দেবে, 1 কাপ আর 1 গ্লাস জল, আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বিপাশার বৌদি প্রচণ্ড ভয় পাচ্ছিল, বিপাশাকে দেখে ভীষণ ভয় পাচ্ছিল। কোনো এক অজানা আতঙ্কে তার হাত পা থরথর করে কাঁপছিল। সে বিপাশাকে সোফায় বসিয়ে রেখে দৌড়ে ছুটে গেল ভেতরে চা আনতে, জল আনতে। যখন চা জল ট্রেতে সাজিয়ে নিয়ে এসে টেবিলে রেখেছে, দেখলো বিপাশা দুহাতে মুখ ঢেকে ফুলে ফুলে কাঁদছে। ও এসে বিপাশার পাশে বসলো, মাথায় হাত দিল। কি হয়েছে বিপাশা, কি ঘটনা, তোমাকে চলে আসতে হলো কেন, কি ঘটেছে? বিপাশা জলের গ্লাস তুলে জল খেলো, তারপর চায়ের কাপে চুমুক দিল। কাপ থেকে অর্ধেক চা খাওয়ার পর বিপাশার বৌদিকে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি করে বলো তো বৌদি, তুমি কখনো শুনেছ কোনো হিন্দু ব্রাহ্মণ বাঙালি পরিবারে বিয়ে হলে নতুন বর মদ খেয়ে ফুলশয্যার ঘরে ঢোকে, যেখানে তার অপরিচিতা বউ বসে আছে, বসে থাকারই নিয়ম? বৌদি কোনো উত্তর দেয় না, চুপ করে তাকিয়ে থাকে বিপাশার দিকে। বিপাশা আবার প্রশ্ন করে, বলো, তোমার জীবনের অভিজ্ঞতায় এমনটা কি আছে? বৌদি প্রশ্ন করে, তুমি কি এই কারণে চলে এসেছো? রঞ্জন কি মদ খেয়ে ঘরে ঢুকেছিল? বিপাশা মলিন হেসে বলল, তাই যদি হতো তাহলে তো কিছুটা দোষ আমার হতো, আমি ওইটুক কম্প্রোমাইজ কেন করিনি, এ দোষ আমার হতো। আমি ওটা শোয়ে নিয়েছিলাম, ভেবেছিলাম আজকে রাত শোয়েনি, পরে এর ব্যবস্থা নেব। কিন্তু সে যখন খাটে বসে আমার সামনে বসে মুখ ফাঁক করলো কথা বলার জন্য, তখন ভক ভক করে তার মুখ থেকে গন্ধ আমার নাকে এসে এমন লাগলো যে আমার শরীর আর নিতে পারল না, আমার সারা গা গুলিয়ে বমি উঠলো। আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম অ্যাটাচড বাথরুমে, গিয়ে কমোডে হড় করে বমি করে আসলাম। যেটুকু খাদ্য পেটে ঢুকেছিল সব বেরিয়ে চলে গেল। তুমি জানো, একটি মেয়ের যখন বিয়ে হয়, বিয়ের আগের দিন থেকে তার উপর দিয়ে কি ঝড় যায়, নানা রকম নিয়ম কানুন হিন্দুদের, নানা রকম তার কায়দা কাণ্ড করতে করতে মেয়েটির ওপর দিয়ে যে কি যাচ্ছে, তার যে বিশ্রাম দরকার, তার যে একটু জল খাওয়া দরকার, একটু বাথরুম যাওয়া দরকার, একটু খাওয়া দাওয়া করা দরকার, এই যেন কেউ বোঝেই না। এই নিয়ম মানতে হবে, ওই নিয়ম মানতে হবে, সেই নিয়ম মানতে হবে, উপোস করতে হবে ইত্যাদি। তোমার অভিজ্ঞতা আছে, তুমি জানো।
বিপাশার বৌদি মাথা নিচু করে সম্মতি দিল, কারণ তার উপর দিয়েও বিয়ের সময় এই ঝড় গেছে। কেউ তার কথা ভাবেনি, সবাই তখন নিয়ম নীতির কথা ভেবেছে। কিন্তু যে মানুষটাকে ঘিরে এই নিয়ম কানুন, এই রীতি, এই সিস্টেম, এই প্রথা, তা যে একটি মানুষের জন্য, তার জীবনের জন্য, সেটি কেউ ভাবেনি। ফের ওর বৌদি প্রশ্ন করলো, তুমি এই কারণে শ্বশুরবাড়ি ছেড়ে এই ভোরবেলা চলে এসেছো? বিপাশা বলল, না বৌদি, তাও নয়, তার চেয়ে ঘোরতর বিষয়। আসলে তোমরা যার সঙ্গে আমার বিয়ে দিয়েছো তাকে তোমরাও চেনো না, আমিও চিনি না, আমার সঙ্গে কোনো পরিচয়ই হয়নি। আমি পরিচয় করতে চেয়েছিলাম, আমি কোর্টশিপ চেয়েছিলাম, আমি ছেলেটাকে জানতে বুঝতে পরখ করতে চেয়েছিলাম। অবশেষে বিয়ে করব না, এই অবস্থায় বিয়ে করব না বলেও আমি সকলের কথা মেনে সেটুক করতে চেয়েছিলাম, তাও আমায় করতে দেওয়া হয়নি। কি কারণ? কারণ আমার দাদা আমাকে বলেছে যে তার তোকে যদি রাস্তাঘাটে কেউ ছেলেটির সঙ্গে দেখে বা কোথাও দেখে, ধরে নেবে এটা আমাদের প্রেম ঘটিত বিয়ে, এটা অ্যারেঞ্জড ম্যারেজ নয়, নেগোশিয়েটেড ম্যারেজ নয়। এই আমার আধুনিক যুগের দাদার মানসিকতা। ফলে আমি তাকে চিনি না। আমি কমোডে বমি করে উঠেছি, দেখলাম রঞ্জন নিজেই জল দিয়ে আমার চোখ মুখ ধুয়ে দিয়েছে। আমি খুশি যে মদ খেয়েও এটুক জ্ঞান তার আছে। আমাকে ধরে ধরে এনে বিছানায় বসিয়েছে, টাওয়েল দিয়ে আমার মুখটুক মুছিয়ে দিয়েছে, পা মুছিয়ে দিয়েছে। আমি বিছানায় বসা মাত্র আমার সারা শরীর তখন কাঁপছে, যেন ঘরের মধ্যে 9 ডিগ্রি টেম্পারেচার। আমি টুক করে শুয়ে পড়েছি। একটা বেডশিট ছিল ওখানে, ওটা মুড়ি দিয়ে চাদর দিয়ে শুয়ে পড়েছি। কতক্ষণ শুয়ে পড়েছি আমি জানি না, আমার ঠিক মনে নেই। হয়তো চোখ লেগেও গিয়েছিল, কারণ 4 রাত্রি আমি ঠিকমতো ঘুমোইনি, আমার শরীর আর চলছিল না। হঠাৎ আমি আবিষ্কার করলাম যে আমার গায়ের ঢাকা সরে গেছে, আমার পায়ে কে হাত দিচ্ছে, এবং তৎক্ষণাৎ আমি এটাও আবিষ্কার করলাম যে আমার পায়ের গোছ থেকে শাড়িকে ওপরে তুলে দিচ্ছে। আমার বুঝতে একটু বাকি রইল না যে এটা রঞ্জনের কাজ। তুমি চিন্তা করো বৌদি, একটি ছেলে, সে আমাকে চেনেই না, আমার সঙ্গে কোনো পরিচয় হয়নি, সে আমাদের পরিচয়ের প্রথম রাত্রেই, পরিচয় না করেই সে আমার শাড়ি তুলে ধরছে পা থেকে। ওর ইন্টেনশন বুঝতেই পারছো। আমি কয়েকবার বাধা দিয়েছি। ফুলশয্যার রাত একটা মেয়ের জীবনে শুধু নয়, একটা ছেলের জীবনেও একটা নতুন রাত। সেদিন তাদের পরিচয় হয়, কথাবার্তা হয়, হয়তো সারা রাত তারা গান করে কাটায়, কি কবিতা বলে কাটায়, কি গল্প করে, রাত জেগেই হয়তো কাটায়। তাই স্বাভাবিক ফুলশয্যার রাতকে আমি এমন চোখেই দেখেছি। কিন্তু তার পরিবর্তে আমার শাড়ির গোছ থেকে, পায়ের গোছ থেকে শাড়ি তুলতে শুরু করেছে সে। আমি কয়েকবার বাধা দিয়েছি, শেষে মুখ ফুটে বলে উঠেছে, আমাকে ছেড়ে দাও, আমার শরীর চলছে না, ছেড়ে দাও আমাকে। আমার বারণ সে শোনেনি। আমার মনে হয়েছে যে রঞ্জন যা করতে যাচ্ছে এটাকে ইংরাজি ভাষায় বলে রেপ, বাংলায় বলে এটাকে বলাৎকার। আমার কোনো সম্মতি, কোনো কনসেন্ট, কোনো পারমিশন, কোনো কিছু গ্রহণ না করে, কিচ্ছু পরোয়া না করে সে ওইটি করতে শুরু করেছে। আমার মনে হলো রঞ্জন পারভার্সনের শিকার। এটা না তোমরা জানতে, না আমি জানতাম, কিন্তু এমনটা ঘটছিল। আমি আর সময় নিইনি এক মুহূর্ত, সমস্ত শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করে ওর গালে কানের নিচে একটি সপাটে চড় লাগিয়ে দিই। ধরাস করে খাট থেকেও মাটিতে পড়ে যায়। আমি আর ফিরে তাকিয়ে দেখিও নি ওর কি হলো।
আমি সোজা ছাদে চলে যাই, ওদের বাড়ির ছাদে। গোটা রাত আমি ছাদে কাটিয়েছি, নিচে নামিনি। যখন নিচে নেমেছি তখন রঞ্জন বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। এমনি মদ খেয়েছিল, তারপর চর খেয়েছে, বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। আমি সঙ্গে সঙ্গে আমার সুটকেসে সব গুছিয়ে নিয়ে আমি বেরিয়ে এসেছি যখন, তখন সবে ভোর হব। কপাল ভালো, একটা ট্যাক্সি পেয়ে গেছি। ওই সময় ট্যাক্সি পাওয়া স্বাভাবিক নয়। বিহারি এক বৃদ্ধ ট্যাক্সি চালাচ্ছিল, সে আমাকে এনে ছেড়ে দিল এখানে। তুমি বলো বৌদি, এটাকে মেনে নেওয়া যায়? একটা ভদ্র বাড়ির, শিক্ষিত বাড়ির একটি শিক্ষিতা মেয়ে, সে কখনো তার বরের কাছ থেকে, তার স্বামীর কাছ থেকে, যে এখনো স্বামী হয়নি, তার কোনো প্রমাণ সে দেয়নি, একটা অজানা অচেনা পুরুষ কখনো একটি নারীর ওপর এইটা করতে পারে? আর অমন একটি দিন, যে দিনটির নাম ফুলশয্যা। আমার কাছে ফুলশয্যার রাত একটা বিভীষিকা হয়ে উঠল। তুমি কি মনে করো এটা রেপ নয়? অ্যাটেম্প টু রেপ নয় এটা? ও আমাকে কিছু করতে পারেনি, তার আগেই আমি ওকে প্রতিহত করেছি, আঘাত করেছি, কিন্তু অ্যাটেম্প টু রেপ তো বটেই। তুমি কি মনে করো এটি গুরুতর অপরাধ নয় বৌদি? এটা কেউ করে? কোনো ভদ্রলোক, কোনো শিক্ষিত লোক, কোনো সুস্থ লোক করে? বৌদি মাথা নিচু করলো। সে বুঝল যে তার স্বামী মদ খেয়ে ফুলশয্যার দিন ঘরে আসেনি। কিন্তু যখন বিপাশা প্রশ্ন করলো যে তুমি সত্যি করে বলো তো, আমার দাদা কি তোমার সাথে এমনটা করেছিল? তুমি কি এই অবস্থার শিকার হয়েছিলে? এ কি হয় কেউ? বৌদি মাথা নিচু করে ফিরে গেল 3-4 বছর আগে। সত্যিই তার স্বামী অপরিচিত একটি পুরুষ, একদম অপরিচিত একটি পুরুষ, সত্যিই তাকে ওইভাবেই ট্রিট করেছিল। তার কৌমার্য সেই রাত্রে সে নষ্ট করেছিল, তার কোনো সম্মতি না নিয়ে। বৌদি একটি স্কুলের টিচার, উচ্চ মাধ্যমিক স্কুল। এটাকে বৌদি মেনে নিয়েছিল, কারণ ছোটবেলা থেকে নারীদের কণ্ঠে, নারীদের কাছ থেকে নানাভাবে শুনে এসে ওই রাতটা এসব হয়, মেনে নিতে হবে, এসব হয়। এটা নাকি প্রেমের প্রথম পদক্ষেপ। ওর গা ঘিনঘিন করছিল, ভালো লাগছিল না, শরীর অবসন্ন, কিন্তু ঘিনঘিনে ব্যাপার। পরে সমস্ত ঠিক হয়ে গিয়েছিল। পরে সে তার স্বামীকে দেখেছে ভালো লোক, সুন্দর লোক, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই, কোনো সংকট নেই। কিন্তু সে রাত্রের কথা বৌদি কিন্তু ভোলেনি। আজ বিপাশার মুখে শুনে তার সবটা মিলে গেল। বিপাশার বাড়ি ছেড়ে চলে আসার একটা যথাযথ কারণ, যুক্তি সে খুঁজে পেল। কিন্তু বিপাশা কিছু বলল না, শুধু বলল, এই কারণেই তুমি বাড়ি ছেড়ে চলে এসেছো তো? বিপাশা বলল, হ্যাঁ বৌদি, আমি এটাকে যথেষ্ট মনে করেছি। আমার পক্ষে ওই ছেলেটির সঙ্গে কখনোই দাম্পত্য জীবন চালানো সম্ভব নয়। এটি আমার সঙ্গে ঘটেছে, আর কার কার সাথে ও ঘটিয়ে বসে আছে তাও আমি জানি না, কারণ ও মানসিকভাবে রুগ্ন, ও পারভার্সনের শিকার। এটা হতে পারে না যে আমার স্বামী এরকম হবে। বৌদি বলল, তুমি বসে ঠান্ডা হও, শান্ত হও, চলো আমরা গিয়ে ঘরে যাই, একটু ঘুমো, তুমি, তোমার ঘুম দরকার, তুমি খুব ক্লান্ত, তোমার ঘুম দরকার, চলো চোখে মুখে জল দিয়ে তুমি একটু ঘুমো। এই কথা বলার সাথে সাথেই বিপাশার বৌদির নাম ধরে ডাকতে ডাকতে ও দাদা দোতলা থেকে নেমে আসে। চা খেতে চাইছে সে, তার ঘুম ভেঙে গেছে, সে চা চাইছে। বিপাশার বৌদি বলল, ফ্লাস্কে করা আছে, খেয়ে নাও, আমি করে রেখেছি, আমি একটু কথা বলছি। সে বিস্মিত হয়ে বলল, এত সকালে তুমি কার সাথে কথা বলছো?
কে এসেছে? বৈঠকখানা ঘরে ঢুকেই, ড্রয়িং রুমে ঢুকেই সে দেখলো বিপাশা বসে আছে। সেও ভূত দেখেছে, কি দত্তি দানব দেখেছে। সে একেবারে আকাশ থেকে পড়ে বলল, তুই এখানে? কি রে, কি ব্যাপার, কি ঘটিয়েছিস? বিপাশা কোনো উত্তর দিল না। বিপাশার বৌদি বলল, তুমি চা নিয়ে তোমার ঘরে যাও, আমি তোমার ঘরে গিয়ে তোমাকে সব বলছি। এখন ওকে ছেড়ে দাও, ওর বিশ্রাম দরকার, ওর ঘুম দরকার। কিন্তু দাদা একেবারে গোঁ ধরে বসে আছে। তাকে এখনই জানতে হবে কি হয়েছে। দাদা বৌদিকে বলল, তোমার কথায় চললে তো আর সংসার চলবে না, নারী উদ্ধৃতে সংসার চলে না। গতকাল রাত্রে যার বউ ভাত গেছে, ফুলশয্যা গেছে, সে আজকে এ বাড়িতে বসে আছে। বাবা ওপর থেকে যদি নেমে আসেন চায়ের জন্য, যে মানুষটার দুটো সেরিব্রাল হয়ে গেছে, তাকে কি মেরে ফেলতে চাও? এই দৃশ্য দেখলে সে তো থার্ড সেরিব্রালে মরে যাবে। আর কাল সকালের মধ্যে পাড়ায় ঢিঢি পড়ে যাবে এই ঘটনা। কি জবাব দেবো সকলকে? আমি ওকে নিয়ে এখনই যাব কোথায়, ও কি হয়েছে জানতে। একতরফা আমি কথা শুনবো না, কারণ একতরফা শুনলে সেটা অন্যায় হবে। আমাকে উভয় পক্ষের কথা শুনতে হবে, কিছু একটা ঘটিয়েছে ও। বলি, বিপাশাকে বললো, তুই যা, চোখ মুখ জল দে, মাথার চুল আঁচড়া, এক্ষুনি ট্যাক্সি নেব, তো শ্বশুরবাড়ি যাবো, কি হয়েছে? বিপাশার বৌদি বলল, এত ব্যস্ত হয়েও না, এত ব্যস্ত হবার কিছু হয়নি। ওকে বিশ্রাম করতে দাও, ওকে ঘুমোতে দাও, পরে এসব ভাববো। পাড়ার লোক জানলো কি জানলো না, পাড়া কি ভাববে কি ভাববে না, আমাদের বড় বিষয় নয়। আমাদের বড় বিষয় আমাদের বাড়ির মেয়ের নিরাপত্তা। তুমি সরে যাও, ওকে ওপরে যেতে দাও, ওকে ঘুমোতে দাও। এই কথায় বিপাশার দাদা বিপাশার বৌদিকে একটি ধাক্কা মেরে এমনভাবে ফেলে দিল যে বিপাশার বৌদি মাটিতে পড়ে গেল। বিপাশা উঠে দাঁড়িয়ে বলল, তুই বৌদির গায়ে অব্দি হাত তুললি, নতুন করে তোকে চিনলাম। তোরা সমস্ত পুরুষ মানুষ এই জিনিস, হুলো বেড়াল তোরা। আমি বারবার বলেছি, এই ধরনের নেগোসিয়েটেড ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ আমার পছন্দ নয়। আমি বারবার তোদের বলেছি যে হিন্দু মতে যেভাবে তোরা বিয়ে দিস বা বিয়ে দেখেছিস, এই পদ্ধতি আমার পছন্দ নয়। আমি প্লেন রেজিস্ট্রি ম্যারেজ করতে চাই। তোরা আমার মতো পরিণত বয়স্কা একটি বোনের কোনো কথা, তার কোনো দাবি শুনিসনি। কেন করেছিস? কেন এমনটা করেছিস? তোরা জানিস যার সাথে আমার বিয়ে দিস সে কে, তার কি চরিত্র, তার কি রেকর্ড, সে আমার সাথে কি করেছে? তুই আমাকে বলছিস আমি কি ঘটিয়েছি? তোরা বাবার অসুস্থতা দেখিয়ে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে বিয়ে দিয়েছিস। আর আজ আমার জীবনে এত বড় ক্ষতি তুই করে দিয়েছিস। তুইই করেছিস, একমাত্র তুই। তুই এই বিবাহের জন্য মূল দায়ী ছিলি বাবার থেকেও। বাবার আগ্রহ ছিল, কিন্তু তুই বাবাকে আরও তাতিয়েছিলি। আমি সবটা জানি কেন করেছিলি। আজকে আমাকে বলছিস আমি কি ঘটিয়েছি? তো এ বাড়িতে আমি যতদিন ছিলাম আমি কিছু ঘটিয়েছিলাম কি? কোনো রেকর্ড আছে কি? তাহলে আমাকে বললি কেন আমি কি ঘটিয়েছি? বিপাশার দাদা বিপাশার মুখ থেকে এতগুলো কথা শুনতে প্রস্তুত নয়। সে খপ করে বিপাশার হাতটি ধরে এবং তাকে টানতে টানতে নিয়ে যায় বাইরের দিকে। তাকে এখনই শ্বশুরবাড়ি নিয়ে চলে যাবে। বিপাশার বৌদি আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। সেও উঠে দাঁড়িয়ে ঠাস করে তার গালে একটি চর বসিয়ে দেয়, স্বামীর গালে। এবং এত জোরে চর বসিয়ে দেয় যে ওর রোগাভোগা দাদা দাঁড়াতে পারে না, ঘুরে পড়ে যায় মাটিতে। এবং বিপাশার বৌদি বলে দেয়, আর একটি শব্দ তুমি মুখে উচ্চারণ করবে না। ও যা বলেছে ওইটাই ঠিক। তোমরা সবকটি পুরুষ মানুষ হুলো বেড়াল। বলে বৌদি বিপাশার হাত ধরে আর এক হাত দিয়ে জড়িয়ে ধরে ওকে নিয়ে দোতলায় তাদের ঘরের দিকে রওনা দিয়েছে। যে ঘরে
বিপাশা থাকতো সেই ঘরে বিপাশাকে বসিয়েছে, তারপর দরজা বন্ধ করেছে। বিপাশা বারবার বলছিল যে মানসিক রোগী, মানসিক রোগী, মানসিক রোগী, রঞ্জন মানসিক রোগী। যখন স্ত্রীর হাতে চর খেয়ে ঘুরে পড়ে গিয়েছে বিপাশার দাদা, তখন একটি টেলিফোন আসে। বৈঠকখানায় যে রিসিভার রাখা, সেই রিসিভার তুলেছে। অপর প্রান্ত থেকে রঞ্জন এর গলা শোনা যায়। বিপাশার দাদা বলে, আমি বলছি। রঞ্জন জানায়, আপনারা না জানিয়ে গোপন রেখে একটি অসুস্থ মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছেন। আমরা আদালতে যাব, প্রস্তুত থাকুন। আপনার বোন সম্পূর্ণ অসুস্থ। বিপাশার দাদা চুপ করে টেলিফোনের রিসিভার নামিয়ে রাখে। সারা বাড়িতে তখন নিস্তব্ধতা। এই ছিল আমার গল্প। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। এই ঘটনা আমাকে চিরকাল ভাবিয়েছে, কারণ এমন ঘটনা আমি অনেকবার শুনেছি নানা স্থানে। ওই বিশেষ দিনটির ঘটনা আমি শুনেছি, কিন্তু কেউ বিপাশা হয়নি, কেউ বিপাশা হয়নি। বিপাশা নিজে বিপাশা, তাই সে তার পথ খুঁজে নিয়েছে। নমস্কার, আজকের মতো শুভরাত্রি। যদি গল্প ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আবার আমরা পরের দিন জটিল কোনো কথাবার্তায় আপনাদের সামনে আসব, বাজে কথা, ছেঁড়া বার্তার জগৎ থেকে। শুভরাত্রি।